Alright everyone, settle down please. লেকচার শুরু করছি। আজকের নিউক্লিয়ার কেমিস্ট্রি রিভিশন ক্লাসে আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। এক্সামে টপ মার্কস সিকিউর করতে হলে তোমাদের ঠিক কি জানতে হবে, কোন কনসেপ্ট বুঝতে হবে আর খাতায় ঠিক কি লিখতে হবে সেটা আমি আজ ক্লিয়ার করে দেব। খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ আমি পুরো লেকচার জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু একাডেমিক টার্মস ইউজ করব যেগুলো তোমাদের এক্সাম পেপারে থাকা ম্যান্ডেটরি। আজকের লেকচার সিলেবাসে আমরা মূলত 5টা হাই-ইল্ড টপিক কভার করব। 1. দি অ্যাটমিক নিউক্লিয়াস, 2. ক্লাসিফিকেশন অফ নিউক্লাইডস, 3. রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড স্টেবিলিটি, 4. মাস এনার্জি ইকুইভ্যালেন্স এবং 5. লজ অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। এই টপিকগুলো মাস্টার করতে পারলে সেমিস্টার এক্সামে তোমরা একদম সেফ পজিশনে থাকবে। Section 1. The atomic nucleus, building blocks of the atom. পরীক্ষায় প্রায় একটা শর্ট কোয়েশ্চেন আসে, হোয়াট আর নিউক্লিয়ন্স? খুব সিম্পল একটা কনসেপ্ট। অ্যাটমিক নিউক্লিয়াই মূলত প্রোটনস এবং নিউট্রনস দিয়ে গঠিত, আর এদেরকে একত্রে বা কালেকটিভলি নিউক্লিয়ন্স বলা হয়। এদের প্রপার্টিসগুলো একটু খেয়াল করো। প্রোটনসের থাকে পজিটিভ ইলেকট্রিক চার্জ, আর এদের মাস একটা ইলেকট্রনের চেয়ে প্রায় 1840 গুণ বেশি। অন্যদিকে নিউট্রনসের ইলেকট্রিক চার্জ একদম নিউট্রাল, কিন্তু মাস প্রায় প্রোটনের সমান। আর নিউক্লিয়াসের রেডিয়াস এটা ইনক্রেডিবলি স্মল, ranging from 10 to the power -13 to 10 to the power -12 centimeters. এই বেসিক ফ্যাক্টগুলো মাথায় একদম ক্লিয়ার রাখবে। Section 2. Classification of nuclides. Organizing atomic species. এই সেকশন থেকে ডেফিনেশনস পরীক্ষায় গ্যারান্টিড আসবে। প্রথম ডেফিনেশন হলো আইসোটোপস। যেসব নিউক্লিয়াইডসের সেম অ্যাটমিক নাম্বার থাকে কিন্তু ডিফারেন্ট ম্যাস নাম্বারস থাকে, তারাই হলো আইসোটোপ। এখানে সেম অ্যাটমিক নাম্বার কথাটা হলো মেইন কিওয়ার্ড। এক্সাম্পল হিসেবে আর্গনের কথা চিন্তা করো, 18Ar36, 18Ar38 এবং 18Ar40। খেয়াল করে দেখো, নিচের 18 হলো অ্যাটমিক নাম্বার, যেটা কনস্ট্যান্ট, কিন্তু ওপরের ম্যাস নাম্বার চেঞ্জ হচ্ছে, 36, 38, 40। পরীক্ষায় শুধু ডেফিনেশন লিখলেই হবে না, ফুল মার্কস পেতে হলে এই আর্গনের এক্সাম্পলটা অবশ্যই দিতে হবে। এরপর আসছে আইসোবার্স। এটা ঠিক আইসোটোপের উল্টো। আইসোবার্স হল সেই সব নিউক্লাইডস যাদের ডিফারেন্ট অ্যাটমিক নাম্বারস কিন্তু সেম মাস নাম্বারস থাকে। এক্সাম্পল 18R40, 19Ka40 এবং 20Ca40। এখানে নিচের অ্যাটমিক নাম্বারস হল 18, 19 এবং 20, অর্থাৎ এরা পুরোপুরি ডিফারেন্ট এলিমেন্টস, কিন্তু এদের সবার উপরের মাস নাম্বার হল 40। আইসোটোপস এবং আইসোবার্সের পার্থক্য পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আসে। মনে রাখার সহজ উপায় হলো, আইসোটোপসে সেম অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার থাকে, আর আইসোবার্সে ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, সেম মাস নাম্বার থাকে। খাতায় এই এক্স্যাক্ট ডিফারেন্সটা পয়েন্ট করে লিখতে পারাটা ফুল মার্কস পাওয়ার জন্য খুবই ক্রুশাল। অযথায় বড় প্যারাগ্রাফ লেখার কোনো দরকার নেই, জাস্ট বি ডিরেক্ট। এবার আসি আইসোটোনসে। এই টপিকটা স্টুডেন্টসদের খুব কনফিউজ করে। আইসোটোনস হলো এমন নিউক্লিয়াইডস যাদের অ্যাটমিক নাম্বারস এবং ম্যাস নাম্বারস দুটোই ডিফারেন্ট, কিন্তু এদের সেম নাম্বার অফ নিউট্রনস থাকে। নিউট্রন নাম্বার বা এন কিভাবে বের করতে হয়? সিম্পলি ম্যাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার বিয়োগ করে। 18R39 এর ক্ষেত্রে 39 - 18 হলো 21 নিউট্রনস, আবার 19K40 এর ক্ষেত্রে 40 - 19 সেটাও 21 নিউট্রনস। যেহেতু সেম নাম্বার অফ নিউট্রনস, তাই এরা আইসোটোনস। এই সেকশনের লাস্ট টপিক, নিউক্লিয়ার আইসোমার্স। খুব ভালো করে শোনো। যেসব নিউক্লাইডসের সেম অ্যাটমিক নাম্বার এবং সেম মাস নাম্বারস থাকে, কিন্তু নিউক্লিয়াসে এনার্জি স্টেট ডিফার করে, তাদের নিউক্লিয়ার আইসোমার্স বলে। এক্সাম্পল হিসেবে 18Ar39 এবং 18Ar39 উইথ অ্যান অ্যাস্টেরিস্ক বা স্টার। এই স্টার চিহ্নটা হায়ার এক্সাইটেড এনার্জি স্টেট বোঝায়। পরীক্ষায় এই ডেফিনেশন লেখার সময় এনার্জি স্টেট হলো তোমার প্রাইমারি কিওয়ার্ড। এই দুটো শব্দ মিস করলে এক্সামিনার কিন্তু 0 দিয়ে দেবে। Section 3. Radioactivity and stability. The quest for balance. রেডিও অ্যাক্টিভিটির ফর্মাল ডেফিনেশনটা হলো, এটা এমন একটা প্রসেস যেখানে আনস্টেবল অ্যাটমিক নিউক্লিয়াই স্পন্টেনিয়াসলি ডিকম্পোজ করে স্টেবল নিউক্লিয়াই ফর্ম করে বাই দ্য রিলিজ অফ এনার্জেটিক সাবঅ্যাটমিক পার্টিকলস। এখানে স্পন্টেনিয়াস ডিকম্পোজ এবং রিলিজ অফ এনার্জেটিক সাবঅ্যাটমিক পার্টিকলস ফ্রেজগুলোর উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। এটা বাইরে থেকে হিট বা প্রেশার দিয়ে করানো কোনো কেমিক্যাল রিঅ্যাকশন নয়, এটা পুরোপুরি একটা স্পন্টেনিয়াস ইন্টারনাল নিউক্লিয়ার প্রসেস। কিন্তু প্রশ্ন হলো, অ্যাটমগুলো আনস্টেবল হয় কেন? এই ক্রুশিয়াল রুলটা মনে রাখবে। নিউক্লিয়ার স্টেবিলিটি সরাসরি নিউট্রন টু প্রোটন রেশিও বা N/P রেশিওর সাথে কোরিলেটেড।
স্টেবল লাইট অ্যাটমসের ক্ষেত্রে এই রেশিও থাকে 1:1, কিন্তু যখন অ্যাটমগুলো হেভি হতে থাকে প্রোটনগুলোর রিপালসিভ পজিটিভ চার্জকে ব্যালেন্স করার জন্য নিউক্লিয়াসে আরও বেশি নিউট্রনের দরকার হয়। তাই লেডের মতো হেভি স্টেবল অ্যাটমসের ক্ষেত্রে এই রেশিও বেড়ে ম্যাক্সিমাম 1.51:1 পর্যন্ত হয়। যদি কোনো অ্যাটম এই স্টেবল ব্যান্ড ক্রস করে ফেলে, অর্থাৎ রেশিও যদি ঠিক না থাকে, তখনই রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়। স্টেবল রেশিওতে ফিরে না আসা পর্যন্ত এরা পার্টিকেল এমিট করতে থাকে। Section 4. Mass Energy Equivalence. The Einstein Equation. E=mc², আইনস্টাইনের সেই বিখ্যাত ইকুয়েশন। সাধারণ কেমিক্যাল রিয়াকশনসে ম্যাস কনজার্ভ থাকে, কিন্তু নিউক্লিয়ার রিয়াকশনসের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ ম্যাস লস্ট হয়। একে আমরা বলি ম্যাস ডিফেক্ট। এই ইকুয়েশন আমাদের খুব সুন্দরভাবে বোঝায় কিভাবে সেই অত্যন্ত ক্ষুদ্র ম্যাস ডিফেক্ট m আলোর বেগে স্কোয়ারের সাথে গুণ হয়ে একটা ম্যাসিভ পরিমাণ এনার্জি তে রূপান্তরিত হয়। ম্যাথ প্রবলেম সলভ করার জন্য এই কনভার্জন ফ্যাক্টরটা তোমাদের মুখস্থ রাখতে হবে। 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 AMU হল 931 মেগা ইলেকট্রন ভোল্টস বা 931 MeV এর সমান। এটা আমি ক্লাসে বারবার এমফাসাইজ করছি। এক্সাম পেপারের সেকশনে যখন মাস ডিফেক্টের ম্যাথ সলভ করবে, তখন হারানো মাসকে সরাসরি এনার্জিতে কনভার্ট করতে এই ভ্যালুটাই ব্যবহার করতে হবে। 1 AMU = 931 MeV। এটা একদম ঠোঁটস্থ করে ফেলবে। Section 5. Laws of Radioactive Decay. Mathematical Formulations. পুরো সিলেবাসের মধ্যে এই পার্টটা ম্যাথমেটিক্যালি সবচেয়ে ডিম্যান্ডিং। আমি এখন স্টেপ বাই স্টেপ ডিকে লয়ের ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা এক্সপ্লেন করব। স্টেপ 1. রেট অফ ডিসইন্টিগ্রেশন, অর্থাৎ নেগেটিভ dN/dt সরাসরি ওই মুহূর্তে উপস্থিত রেডিও অ্যাক্টিভ অ্যাটম নাম্বার n এর প্রপোর্শনাল। স্টেপ 2. এই প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করি, যাকে বলে ডিকে কনস্ট্যান্ট, ল্যামডা। তাহলে ইকুয়েশন দাঁড়ালো নেগেটিভ dN/dt = ল্যামডা টাইমস n। স্টেপ 3. এবার আমরা ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব ইনিশিয়াল কন্ডিশনস অ্যাপ্লাই করে, অর্থাৎ টাইম 0তে অ্যাটম নাম্বার হলো n0। স্টেপ 4. ইন্টিগ্রেশনের পর আমরা ফাইনাল ইকুয়েশনটা পাই n = n0 টাইমস e⁻⁻⁻t। আজকের রাতে এই ডেরিভেশনটা অন্তত 3 বার হাতে লিখে প্র্যাকটিস করবে। এই ডিকে ল থেকেই আমরা হাফ লাইফ পিরিয়ড বা T-হাফ ডেরাইভ করি। ডেফিনেশনটা হলো একটা নির্দিষ্ট পরিমাণ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স টিকে হয়ে ঠিক তার অরিজিনাল ভ্যালুর 1/2 বা 1/2 হতে যে সময় লাগে সেটাই তার হাফ লাইফ। ধরো তুমি 100 গ্রাম দিয়ে শুরু করলে, সেটা 50 গ্রামে নেমে আসতে যে সময় লাগবে সেটাই হাফ লাইফ। বোর্ড এক্সামের জন্য এটা আরেকটা ম্যান্ডেটরি ডেফিনেশন। তাহলে ফর্মুলায় এই 0.693 ভ্যালুটা কোথা থেকে এলো? যখন হাফ লাইফের কন্ডিশনগুলো আমাদের ডিকে ইকুয়েশনে সাবস্টিটিউট করা হয়, তখন 2-র ন্যাচারাল লগারিদম নিতে হয়। ln2 হল 0.693। সুতরাং ফাইনাল ফর্মুলাটা হাফ লাইফ এবং ডিকে কনস্ট্যান্টকে এভাবে কানেক্ট করে। T-half = 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিছু হাফ লাইফের এক্সাম্পল দেখো। এলিমেন্ট ভেদে হাফ লাইফ কতটা আলাদা হতে পারে? কপার 66-এর হাফ লাইফ মাত্র 5 মিনিট, মানে চোখের পলকেই অর্ধেক শেষ। কার্বন 11-এর 20 মিনিট। কিন্তু কোবাল্ট 60 দিকে তাকালে দেখবে এর হাফ লাইফ হল 5.25 বছর। আর জিঙ্ক 65-এর অ্যামাউন্ট অর্ধেক হতে 245 দিন সময় লাগে। এটা পুরোপুরি ওই নির্দিষ্ট নিউক্লিয়াইডের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। হাফ লাইফের পাশাপাশি অ্যাভারেজ লাইফ সম্পর্কেও তোমাদের জানতে হবে। এটা হলো সবগুলো ইন্ডিভিজুয়াল অ্যাটমের লাইফ পিরিয়ডসের যোগফলকে শুরুতে উপস্থিত টোটাল অ্যাটম নাম্বার দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়। ম্যাথমেটিক্যালি এটা রেডিওঅ্যাক্টিভ কনস্ট্যান্টের রেসিপ্রোকাল বা উল্টো সমান, অর্থাৎ 1/λ। আমি এখনই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, অ্যাভারেজ লাইফের সাথে হাফ লাইফের কনসেপ্ট যেন কনফিউজ না হয়ে যায়। এমসিকিউ সলভ করার জন্য এই 1.443 শর্টকাটটা মনে রাখবে, যেহেতু হাফ লাইফ হলো 0.693/λ আর অ্যাভারেজ লাইফ হলো 1/λ, তাই এদের মধ্যে রিলেশনটা ফিক্সড। অ্যাভারেজ লাইফ = 1.443 মাল্টিপ্লাইড বাই হাফ লাইফ। অবজেক্টিভ টেস্টে যখন একটা দিয়ে আরেকটা বের করতে বলবে, তখন অযথা ডেরাইভ করে সময় নষ্ট করবে না, সরাসরি এই 1.443 মাল্টিপ্লায়ার ইউজ করে কুইকলি সলভ করে ফেলবে।